স্যার সম্পর্ক আসলে স্বাভাবিক হবে কিভাবে? তাদের দিক থেকে বেশ আগ্রহ দেখাচ্ছে এখন। আপনি বলছেন এটি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি আসলে আমরা জানি না। কিন্তু এই অবস্থায় আসলে কিভাবে সম্পর্ক স্বাভাবিক হবে? সবাই বলছে স্বাভাবিক করার কথা। তারাও বলছে, আমরাও বলছি। কিন্তু দেখেন, কিভাবে সম্ভব? আমার কথাটা হয়তো শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমার ধারণা হচ্ছে যে সম্পর্ক স্বাভাবিক করার সময় আসেনি। সম্পর্ক স্বাভাবিক করতে হলে অনেকগুলো সার্কামস্টান্সেস লাগে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সম্পর্ক স্বাভাবিক করতে হলে ভারতকে তার পররাষ্ট্র নীতি পাল্টাতে হবে। এবং বাংলাদেশে যে দীর্ঘ সময় হাসিনা যেভাবে ভারতের সাথে সম্পর্ক করেছিল, সেই চ্যাপ্টারটা ভারতের একেবারে বন্ধ করতে হবে এবং সেই প্রমাণ বাংলাদেশের পেতে হবে। এবং এটাও ঠিক যে ভারত যদি সত্যিকার অর্থে হাসিনাকে ফেরত দিতে চায়, তাহলে বাংলাদেশ যেভাবে চাচ্ছে সেভাবে ফেরত দিতে হবে। এমন কোনো উপায়ে সেটা সম্ভব হতে পারে না যে তাকে প্লেইনে করে আনতে হবে। তাকে ভারত স্বাভাবিকভাবে তার বিএসএফের মাধ্যমে বর্ডারে, আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তাকে তুলে দেবে, কেননা সে বাংলাদেশের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সম্পর্ক যদি সত্যি স্বাভাবিক করার ইচ্ছা থাকে, তাহলে এইভাবে ভারতকে প্রমাণ দিতে হবে যে বাংলাদেশের প্রতি সে, তার দেশ, তা এই মোদী সরকার দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো কিছু তেমন দেখি না। ঢাকায় সব ডিপ্লোম্যাটিক সার্কেলসে, এই যে ধরনের সাংবাদিক সার্কেলসে একটা বড় আলোচনা হচ্ছে যে এই ভারতের প্রধান ঢাকায় আসছে তার 3জন ঊর্ধ্বতম সহযোগীকে নিয়ে, এবং তারা নাকি এখানে আলোচনা করে গিয়েছে। আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওই ভদ্রলোকের সাথে আলোচনা করেছে। এমনকি এতটুকু বলা হয় যে তারা তাদের প্রধান নাকি প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করেছে। এবং কেন, কিভাবে, কি পর্যায়ে, কতখানি নিরাপদভাবে এই হাসিনাকে এই দেশে ফেরত পাঠানো যায়, এটা আমার মনে হয় নিছক গুজব। এবং এটা ওই ভারতপন্থী সাংবাদিকরা এইসব তৈরি করে। কারণ আমরা সামরিক বাহিনী সূত্রে ক্লিয়ারলি জানতে পেরেছি যে ওদের ওই প্রধানের ভিজিটটা এটা অনেকটা আনুষ্ঠানিক ছিল। যেমন বাংলাদেশের ডিজিএফআই প্রধান যেমন ভারতে যায়, ভারতের গেস্ট হয়ে তারা ওইভাবে ট্রিটমেন্ট পায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের এখানে যেমন পাকিস্তানের আইএসআই প্রধানও এসেছিল, কিন্তু সেটা নিয়ে ভারত তো মহা চিৎকার শুরু করে দিয়েছিল যে এটা কেন। অথচ এখানে তাদের আইএসআই প্রধান, প্রধান আসছে এবং এই ভারতপন্থী সাংবাদিকরা নানা রকমের ভৌতিক কাহিনী তৈরি করা শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশের জন্য যেটা সম্পর্ক যদি স্বাভাবিক করতে হয়, ভারতের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করাটা এটা প্রায় বলতে গেলে এখন এত অল্প সময়ে অসম্ভব। কিন্তু আমাদেরকে সেই সময়টুকু ওয়েট করতে হবে। আমাদের এখন ভারতের সাথে কোনো প্রয়োজন নেই। আমাদের বিমস্টেকে থাকা, চেয়ারম্যানশিপ করা অ্যাবসলিউটলি অর্থহীন। কেননা এটা একটা কাগজে কলমে অর্গানাইজেশন যার মূল উদ্দেশ্য হচ্ছে সার্ককে ধ্বংস করে দেয়া, সার্কের আইডিয়া। কিন্তু আমাদের তো পররাষ্ট্রনীতির স্টেটেড পজিশন হচ্ছে যে ভারতকে অবশ্যই সার্ক মেনে নিতে হবে এবং সার্কের পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে প্রমাণ দিতে হবে যে সার্ক উজ্জীবিত হবে। এইসব দৃষ্টিভঙ্গি ভারতের পক্ষে সম্ভব না। ভারত যদি আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক চাইতো, আর অন্য কয়েকটা দেশের মতো ভারত এই ধরনের অবস্থানে যেত না। ভারত আমাদের চীনের সাথে যে সম্পর্ক এখন উদ্দীপ্ত হচ্ছে, ভারতে যদি একটা স্বাভাবিক পররাষ্ট্রনীতি থাকতো, তাহলে কিন্তু ভারতের রিয়াকশন হতো এমন যে বাংলাদেশের সাথে চীনের যে নিরাপত্তা সহযোগিতা, উন্নয়নমূলক সহযোগিতা, তাতে ভারতের কোনো আপত্তি নাই। ভারত একে ওয়েলকাম করছে এবং ভবিষ্যতে চীন ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি হবে। সেখানে বাংলাদেশ যেন একটা ইতিবাচক রোল প্লে করে। এইরকম অবস্থান যদি ভারত নিত, তাহলে আমরা বিশ্বাস করতাম যে ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। এই যে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক, পাকিস্তান চাইছে সার্ককে উজ্জীবিত করতে, পাকিস্তান চাইছে আমাদেরকে এই যে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় নিবিড়ভাবে সহযোগিতা করতে। পাকিস্তান আমাদের যে বাংলাদেশের জনগণ যে পাকিস্তানের সাথে একটা সত্যিকারের
গভীর সম্পর্ক চায়, সেটা ভারতের না বোঝার কোনো কারণ নাই। ভারত যদি সত্যি আন্তরিক হতো তাহলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ককে ঘৃণা না করে বরং বলতে পারতো যে ভারত বাংলাদেশ সম্পর্ক পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নত হচ্ছে, তারা অস্ত্র সহযোগিতা করছে। এই ব্যাপারে ভারত তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা এটাকে ওয়েলকাম জানাই, কেননা আমরা আশা করি যে বাংলাদেশের প্রচেষ্টায় পাকিস্তান ভারতের জন্য এমন একটা পরিস্থিতি করবে যেন ভারত আবার সার্ককে উজ্জীবিত করার মতো একটা মানসিকতা অর্জন করে। অর্থাৎ ভারত এটা বলতে পারতো যে বাংলাদেশের সহযোগিতা চায় যাতে ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। এটাই হতে পারতো একটা স্বাভাবিক সম্পর্ক গড়ার একটা স্বাভাবিক দেশের নীতি। কিন্তু আমরা কি দেখছি, এটা তো আর সেই আগেকার নেহেরুর সরকার না, নেহেরুভিয়ান ফরেন পলিসি না, এটা বাজপেয়ীর ফরেন পলিসি না, তাদের উদার দৃষ্টিভঙ্গি ছিল। আমরা দেখছি যে ভারতে এখন একটা সন্ত্রাসী মৌলবাদী সরকার, আরএসএস সরকার ভারতকে পরিচালিত করছে। আমরা দেখছি যে ভারত মাত্র 4 দিন আগে মৌলভীবাজারে একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে, ঠিক যখন এই মিটিংয়ের কথা ছিল যে রাষ্ট্রদূত দেখা করবে। আপনি চিন্তা করেন যে যেখানে রাষ্ট্রদূতকে প্রায় 3-4 মাস পরে, 2-3 মাস পরে প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে দেখা করার, ঠিক তার আগের দিন একজন বাংলাদেশিকে বিএসএফ মেরে ফেলে। এটা কি দিল্লির ইঙ্গিত ছাড়া হয়েছে? দিল্লি কি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে? কোনো কিছুই হয়নি। এবং প্রত্যেক রাতে তারা এই যে 90 লক্ষ মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, যার 70% হচ্ছে মুসলমান, যার কারণে মমতা ব্যানার্জি নিশ্চিত পরাজিত হয়েছে, সেই মানুষগুলোকে বর্ডারে এনে এনে এখনও রাতের বেলায় আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ভারত ঠেলে দিচ্ছে। এগুলো সব শত্রুতার সম্পর্ক, এবং এটাকে আপনি কেন প্রশ্রয় দিবেন? এটা এই বাস্তবতা আমরা ক্লিয়ারলি প্রধানমন্ত্রী জানিয়ে দেওয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে হিজ হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস। পররাষ্ট্রমন্ত্রী যথেষ্ট তার যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বললেন, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রেস কনফারেন্সে এটা ক্লিয়ার করে দিয়েছে, একদম ক্লিয়ার যে আমরা তারা তো এগুলি বন্ধ করছে না স্যার। আরো কয়েকটি ঘটনা আমি উল্লেখ করি যে আমাদের দেশের লোকজনকে তারা ওই পাশে ধরেও নিয়ে গেছে, এবং এর পাল্টা হিসেবে আমাদের দেশের লোকজন আবার তাদের দেশের লোকজনকে ধরে নিয়ে আসছে। এটা তো আসলে কূটনীতিক পর্যায়ে এটার কোনো সমাধানও হচ্ছে না। কোনো সমাধান হবে না। এখানে ভারতীয় জনগণের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি অত্যন্ত বিরূপ, হিংসাত্মক। আজকে আমাকে একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ফোন করে বলল যে তার অধীনস্থ এক কর্মচারী, তার ছোট ভাই হিন্দু, সে উত্তরপ্রদেশে গিয়েছে চাকরির খোঁজে। যখন তারা বুঝতে পারলো যে সে বাংলাদেশি, হিন্দু হওয়া সত্ত্বেও তাকে এমন বেদম প্রহার করেছে যে তার নিথর দেহ শেষ পর্যন্ত তারা গাছে ঝুলিয়ে রেখেছে, এবং এটা নিয়ে প্রতিবাদ করেছে। আমাকে যেই ভদ্রলোক ফোন করলো আমার কাছে খুব বিনয়ের সাথে সময় চেয়ে নিল, একজন রিটায়ার্ড মেজর, বলল স্যার আমি আপনাকে এটা জানাচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি, এমনকি উত্তরপ্রদেশের মতো যে প্রদেশ যেখানে অনেক লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, সেখানে বাংলাদেশি জানার পরে হিন্দু হওয়া সত্ত্বেও তাকে মেরে ফেলেছে। এবং এটাই বোঝা যায় যে আমাদের প্রধানমন্ত্রী ভারত যাওয়াটা যে কতখানি ঝুঁকিপূর্ণ। আমি আশা করব এবং কামনা করব যে তার স্ত্রী অত্যন্ত মেধাবী একজন মহিয়সী মহিলা, যিনি প্রায় তার হাজব্যান্ডের সাথে পার্টিসিপেট করে বিভিন্ন অনুষ্ঠানে, এবং একটা সূত্র জানিয়েছে যে মিসেস জুবাইদা রহমানের অত্যন্ত শক্তিশালী প্রভাব রয়েছে তারেক রহমানের উচিত। আমি এখান থেকে এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব যে তিনি যেন তার স্বামীকে সংযত করেন, যারা তাকে এই ভুল পথে নিতে চেষ্টা করছে, যেসব ভারতপন্থীরা বিএনপিতে ঢুকে বিএনপিকে ধ্বংস করতে চাইছে, তাদের কথায় যেন কোনোভাবে প্রধানমন্ত্রী প্রলুব্ধ না হয়। কেননা ভারত সফর তার জন্য কোনো অবস্থাতেই সম্মানজনক হবে না, হবার প্রশ্নই ওঠে না। এই অপমানজনক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। বাংলাদেশের মানুষ কখনো চায় না যে তাদের ইলেক্টেড প্রধানমন্ত্রী ঝুঁকি নিয়ে ভারতে যাক, কারণ তাহলে এই দেশ অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে।